এখন এই ধরনের কথা বললে তো মানুষ মিম টিম বানাবে। তো বাংলাদেশের টপ অর্ডারের যে অবস্থা আসলে বৃষ্টি হোক রোদ হোক আমাদের কিছু আসে যায় না। আর ক্যাপ্টেন শান্ত টসের সময় বলেছিলেন যে নতুন বলে একটু কেয়ারফুল থাকতে হবে, এরপরে তিনি সবার আগে আউট হয়ে গেছেন। সৌদি আরবের কাছে হারার পরও আমি নিজে বলছি এবার চ্যাম্পিয়ন হবো, ব্যাপার না। মানে ইয়ের মতো আর কি, মানে ফার্স্ট সাইট কি লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো আজকে আসলে সাকিব ওই এক্সপেকটেশন যে সমালোচনা ছিল তাকে নিয়ে সবাই যেটা চাচ্ছিল সেইটা আসলে 100% কিনা? এই রানটা 170+ হইলে আমি আরো খুশি হইতাম। একটা মিম দেখছিলাম যে তামিম নাকি এমন একটা প্লেয়ার যার নামে দুর্নামও হচ্ছে না, যার নামে প্রশংসা হচ্ছে না, বেশ মজায় মজায় আমেরিকায় ঘুরতেছে। তাতে কি সেমিফাইনালে যেতে যাওয়া সম্ভব? তার জন্য স্বর্গ, তার জন্য স্বর্গ। একেবারে হার্ডার লেন। স্ট্যাম্পিং এর ক্ষেত্রে এই দ্রুততার ব্যাপারটাতে ধোনির সাথে আমার মনে হয় তুলনা করাই যায়। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, বাংলার এমন একটা প্রবাদ বা একটা লাইন আপনারা অনেকেই শুনেছেন। আজকে হয়তো শ্রীলঙ্কার যারা সমর্থক আছেন, ক্রিকেটার আছেন বা যারাই আছেন না, যারা শ্রীলঙ্কার ভক্ত আসলে দিন শেষে, তারা হয়তো এই গানটা বা এই লাইনটা হয়তো গুনগুন করে গাচ্ছিলেন। এর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচে যদি বৃষ্টি হতো এবং দুটো দলে যদি আসলে পয়েন্ট লুজ করতো, দিন শেষে লাভটা হতো শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত এটা হয়নি, বাংলাদেশ কনভিন্সিং একটা দারুণ জয় পেয়েছে, যেখানে নেদারল্যান্ডসকে আসলে অনেকটা, যদিও 50-50 একটা ম্যাচ ছিল একটা সময়, কিন্তু মনে হয় যে দিন শেষে বাংলাদেশ দারুণ একটা জয় পেয়েছে এবং বড় দল হিসেবে যেভাবে জেতা দরকার এই সহযোগী দেশগুলোর সঙ্গে, সেরকম একটা জয় পেয়েছে। সেই ম্যাচের আদ্যপান্ত বা যে ব্যাপারগুলো আছে, যেখানে টার্নিং পয়েন্ট ছিল, কোথায় বাংলাদেশ এগিয়ে গেল, বাংলাদেশের মানে পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিনের মতো। আমি আপনাদের সঙ্গে আছি মোমিনুল ইসলাম এবং আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব। ফয়সাল হাবিব, আপনাকে স্বাগতম। আপনি তো আসলে ম্যাচটা দেখলেন, কারণ লাইভ রিয়াকশন করছিলেন। যদি বলে যে ম্যাচটা আসলে কেমন দেখলেন, পুরো ম্যাচটা নিয়ে যদি একটা বিশ্লেষণ বলেন বা একটা সামারি বলেন। ম্যাচটা পেন্ডুলামের মতো একবার এদিক একবার ওদিক যাচ্ছিল। উইন প্রেডিক্টরে কখনো নেদারল্যান্ডস অনেক আগায় ছিল, কখনো বাংলাদেশ অনেক আগায় ছিল, বাট আলটিমেটলি ক্রাঞ্চ মোমেন্টগুলোতে বাংলাদেশ কামব্যাক করছে। এবং একটা জিনিস কি, ছোট দল বড় দলের যখন খেলা হয় দেখবেন ছোট দল ভালোই খেলতে থাকে, এরপরে হুট করে বড় দল এমনভাবে কামব্যাক করে যে জিতে যায়। আজকে ম্যাচটা ঠিক ওরকমই হয়েছিল এবং বাংলাদেশ যে র্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডসের চেয়ে আগায় আছে, শক্তিমত্তা নেদারল্যান্ডসের চেয়ে আগায় আছে, এই ম্যাচটা তারই একটা একেবারে মোক্ষম উদাহরণ হয়ে থাকবে আমার কাছে। ম্যাচে রায়ান কুকো বলছিলেন যে এই যে মুস্তাফিজুর রহমান বা আরও যারা বাংলাদেশে যারা বোলার আছেন তাদের যে এক্সপিরিয়েন্স আছে, তারা যে এই ধরনের মোমেন্টগুলোতে খেলেন, এটা আসলে অনেক বেশি কাজে দিচ্ছে। আমরা আসলে পুরো ম্যাচ নিয়ে তো বললেন, আমরা একেবারে শুরু থেকে একটু শুরু করতে চাই, একটু ধাপে ধাপে যেতে চাই, যেখানে শুরুটা আসলে বাংলাদেশের ব্যাটিং নিয়েই করতে হয়। বা তার আগে যদি আমি করি টসটা নিয়ে, টসটা আমরা হয়তো সবাই এক্সপেক্ট করতেছিলাম বাংলা যদি টসটা জিতে সেক্ষেত্রে ফিল্ডিং নেবে, কিন্তু টসটা আসলে বাংলাদেশের বিপক্ষে যায়। তখন কি একটা আসলে ভয় কাজ করতেছিল কিনা যে যেহেতু নতুন উইকেট, 10 বছর পর খেলা হচ্ছে, বাংলাদেশ কেমন করে, কারণ বাংলাদেশ এমনিতে টপ অর্ডার অনেকদিন ধরে ভালো করছিল না, তখন কি একটা ভয় কাজ করছিল কিনা? না, খেলা শুরু হওয়ার আগে আমার মাথায় কোনো ভয় কাজ করে নাই। টস জিতলে বাংলাদেশ আগে ফিল্ডিং নিত, এইটাও আসলে জানা কথা, যে কেউই টস জিতলে ইদানিং টি-20তে ফিল্ডিংই নিতে চায়। কিন্তু হ্যাঁ, নতুন পিচ, এই পিচে ঠিক কত রান করলে সেটা সেফ হবে এই চিন্তাটা আসলে মাথায় ছিলই। আরেকটা জিনিস হচ্ছে, তখন কিন্তু ম্যাচ শুরুর আগে একটু বৃষ্টি ছিল, সেটাও তো আসলে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য হতে পারতো যেহেতু আগে ব্যাটিং করছিল। ডিসঅ্যাডভান্টেজ হতে পারতো, কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের যে অবস্থা আসলে বৃষ্টি হোক রোদ হোক আমাদের কিছু আসে যায় না। মোটামুটি 2টা উইকেট যাওয়ার পরে আমাদের খেলা শুরু হয়। আর ক্যাপ্টেন শান্ত টসের সময় বলেছিলেন যে নতুন বলে একটু কেয়ারফুল থাকতে হবে, এরপরে তিনি সবার আগে আউট হয়ে গেছেন আনফর্চুনেটলি। বাট না, নতুন বলে নেদারল্যান্ডসের বোলাররাও যে আহামরি খুবই ভালো যে তারা নতুন বলে একেবারে 4টা 5টা উইকেট নিয়ে নেবে এমন কখনোই মনে হয় নাই। একটা জিনিসই মনে হচ্ছিল সেটা হলো যে যেহেতু 10 বছর পরে খেলা হচ্ছে, পিচটা আসলে কেমন, এবং দেখা গেল আমরা অ্যাসেস করলাম এই পিচে 160ই যথেষ্ট, পরে দেখা গেল যে আরও ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে গেল, 160 যথেষ্ট হলো না। একটা সময় কিন্তু এরকম মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো 170, 80, 90 রান করতে পারে একটা সময়, যখন সাকিব যখন খুব ভালো ফ্লোতে ব্যাটিং করছিলেন। তারপরে যখন 159 রান হলো, তখন কি এমন হচ্ছিল যে একটু কম করে ফেললাম কিনা? না, আমার এটা মনে হয়নি, কারণ মাঝের সময়টাই দেখা যাচ্ছিল যে টাইমিং হচ্ছিল না। বা হৃদয় 14টা 15টা বল খেলেছেন, কোনো বাউন্ডারি মারতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদও প্রথম 12-13টা বলে টাইমিং করতে পারছিলেন না। তখন মনে হচ্ছিল যে পিচে স্লো বলগুলো ভালোই খাটছিল, বোলাররা একটু ফিঙ্গারের ওয়ার্ক করছিল, বল একটু স্লো করছিল, কাটার দেওয়ার চেষ্টা করছিল, ওই বলগুলো ভালোই হচ্ছিল, আর টাইমিংটা হচ্ছিল না। আর বাংলাদেশের ব্যাটিং ইনিংসে একটা জিনিস কি, প্রথম 6 ওভারে 54, লাস্টের 5 ওভারে 54,
মাঝের 9 ওভারে 51 রান এসেছিল। এই জায়গাটাই একটু আশঙ্কা ছিল যে যেহেতু লাস্টের 5 ওভারে 54 রান আমরা করে ফেলেছি, সেক্ষেত্রে মাঝের সময়টা কি আমরা একটু বেশি স্লো খেলে ফেলেছিলাম কিনা, এই চিন্তাটা একবার মাথায় এসেছিল। একটা জিনিস হচ্ছে যে আমরা বললেন যে পাওয়ার প্লেতে আমরা 54 রান করেছি, যেখানে এই টুর্নামেন্টে আমরা আসলে লাস্ট কিছুদিন ধরে আসলে পাওয়ার প্লেতে খুব একটা ভালো করছিলাম মনে হয় না, দুই একটা ম্যাচ বাদ দিলে। এই ম্যাচে পাওয়ার প্লেতে 2টো উইকেট হারানোর পরও 54 রান, এটা তো খুব ভালো দিক। তার আগে যদি বলি যে এই যে ব্যাটসম্যানরা লিটন দাস যে শটটা খেলে আউট হয়ে গেলেন, শান্ত যে শটটা খেলে আউট হয়ে গেলেন, একেবারে সেকেন্ড ওভারে শান্তর এই রিভার্স সুইপ, এইটা আসলে কতটা যুক্তিযুক্ত? বা এখন ব্যাপারটা এরকম যে আপনি যখন রান পাবেন না তখন আপনার মাথায় নানা দিক ঘুরতে থাকবে। আপনার মনে হবে একটু এটা ট্রাই করে দেখি, একবার মনে হবে একটু ওটা ট্রাই করে দেখি। শান্তর ক্ষেত্রে সম্ভবত তাই হয়েছিল। শান্ত, আমি শিওর ওইখানে প্রবাবলি থার্ড ম্যানটা ফাঁকা ছিল, থার্ড ম্যান দিয়ে মারতে গেছিলেন সম্ভবত, কিন্তু একটু আউটসাইড এজ বাউন্স বেশি হয়েছিল, তার জন্য টপ এজ হয়ে স্লিপের কাছে গেছে। কিন্তু আমার মনে হয় থট প্রসেসটা এরকমই ছিল, যেহেতু রান পাচ্ছেন না, যিনি রান পাবেন না তার মাথায় নানা চিন্তা ঘুরতে থাকবে। কিন্তু ব্যাপারটা কিন্তু হওয়া উচিত উল্টোটা, আমি যখন রান পাবো না তখন আমার যেটা বেসিক সেটাই আমার হওয়া উচিত। আলটিমেটলি সেটা হয়নি, শান্ত আরেকবার ফেল করেছেন। কিন্তু শান্তর ব্যাটিং নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না, কারণ দল একটা টুর্নামেন্টের মাঝপথে আছে, ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন্সিটাও ভালো করছেন, তাই ব্যাটিংটা হচ্ছে না। বাট মানে ক্যাপ্টেন্সির জন্য আসলে ব্যাটিংটা আসলে একটু ঢেকে ঢেকে যাচ্ছে। ঢেকে যাচ্ছে বলতে কি, ব্যাটিংটা হচ্ছে না এটা ট্রু, কিন্তু আমি এই মুহূর্তে খুব বেশি হার্শ হতে চাই না তার উপর, কারণ হি ইজ ইন আ মিডল অফ আ টুর্নামেন্ট, হি ইজ লিডিং দ্য টিম অ্যান্ড হি ইজ ক্যাপ্টেনিং গুড, তার জন্য খুব বেশি হার্শ হতে চাইতেছি না। বাট যত তাড়াতাড়ি রানা ফিরবেন তত ভালো। আর আজকে ব্যাটিংয়ে যদি আমরা কথা বলি, ব্যাটিংয়ের তো আসলে পুরো গল্পটাই আসলে সাকিব আল হাসানের জন্য। সাকিবকে নিয়ে আমরা দুজনে আসলে সেদিন কথা বলছিলাম যে সাকিবের খুবই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে, যদি বাংলাদেশ ভালো করতে চায় বা এই দলগুলোর সাথে আসলে খুব ভালো খেলা গুরুত্বপূর্ণ। তো আজকে আসলে সাকিব ওই এক্সপেকটেশন যে সমালোচনা ছিল তাকে নিয়ে, সবাই যেটা চাচ্ছিল, সেইটা আসলে 100% কিনা? হ্যাঁ, ব্যাটিংয়ে তো 100%-এর চেয়েও বেশি। সাকিব আল হাসানের এই ব্যাটিং আমিও এক্সপেক্ট করি না যে সাকিব আল হাসান এত ভালো ব্যাটিং করবেন। বাট ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল, একেবারে প্রথম বল থেকেই মনে হচ্ছিল যে সাকিব আজকে মুডে আছেন। বিশেষ করে সাকিবের যে ট্রেডমার্ক কাটশট, একটা কাটশট খেললেন, পয়েন্টে ফিল্ডারের কাছে গেছিলো, ফিল্ডারের কাছে গেলেও বোঝা গেছিলো যে এইটা একটা কনফিডেন্ট ব্যাটারের মারা শট, এবং সেটাই হয়েছে। সাকিব আল হাসান খুব ভালো মতো ইনিংসটা বিল্ড করেছেন এবং খুব ভালো মতো ইনিংসটা ফরওয়ার্ড নিয়ে গেছেন। আরেকটা জিনিস দেখছিলাম যে ওই যে সাকিব আল হাসান যেমন লাস্ট দুটো ম্যাচে কিন্তু দেখেন, প্রথম ম্যাচে খুব সম্ভবত মাথিসা পাথেরানের একটা অফ স্টাম্পের বাইরের শর্টার লেন্থ ডেলিভারি ছিল, কাট করতে গিয়েছিলেন থার্ডম্যানের উপর দিয়ে। পরের যে ম্যাচটা ছিল সেখানে অ্যান্ড্রিক নরকের একটা বল শর্টার লেন্থে বল ছিল, পুল করতে চাইছিলেন, কিন্তু আজকে কিন্তু তিনি শর্টার লেন্থের বলগুলো খুব বেটারভাবে হ্যান্ডেল করেছেন। এটা কি এমন যে যেহেতু লাস্ট দুটো ম্যাচে তিনি ফিল করেছেন, ওই সময় কিন্তু টিভি স্ক্রিনে একটা সাইডে দেখাচ্ছিল যে তিনি শর্ট বলে প্র্যাকটিসগুলো করছিলেন, এই যে হোমওয়ার্ক তিনি করছেন, এইটা যদি আরও আগে হতে পারতো, বা তিনি আসলে আমরা তো দেখিনি যে তিনি কীভাবে করছেন, মনে হয় কিনা যে সাকিব একটা ডিসপারেট অবস্থায় ছিল যে তাকে আসলে ভালো করতেই হবে, তিনিও জানতেন ম্যাচটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং ম্যাচ শেষ করার পরে একে একে সবাই গিয়ে সাকিবকে হাক করেছেন, সাকিব সবাইকে হাক করেছেন। এই জিনিসটা এটা প্রমাণ করে যে পুরো দলই আসলে এটা কোথাও না কোথাও বুঝছিল যে সাকিব আল হাসান রান পাচ্ছেন না। পুরো দলই এই বিষয়টা নিয়ে কোথাও না কোথাও অস্বস্তিতে ছিলেন। আপনার দলের সবচেয়ে বড় সুপারস্টার, আপনার দলের প্যারেন্ট ফিগার অনেক ক্রিকেটারের জন্যই, ইয়াং ক্রিকেটারদের জন্য রোল মডেল, তিনি যখন রান পাবেন না তখন সবাই একটু না একটু হলে চিন্তায় পড়বেন, বোঝা যাচ্ছিল। আজকে ম্যাচ জেতার পরে সাকিব যেভাবে উদযাপন করলেন, যেভাবে সবার সাথে গিয়ে গলা মেলালেন, সবাই যেভাবে একটা রিলিফের একটা ফেস দেখা গেল, এটা ম্যাচ জয়ের চাইতেও সাকিব আল হাসান ব্যাটিংয়ে রান করেছেন, 50 করেছেন অলমোস্ট 1.5 থেকে 2 বছর পরে, এই স্বস্তিটা সবার চোখে মুখে দেখা গেছে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে বললেন যে মিডল ওভারে কি এখন মনে হয় কিনা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজে আমরা খেলছি, আমাদের সবগুলো ম্যাচই আসলে পরের দিকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে হবে, উইকেট এই যে লেটার পার্ট একটু স্লো হতে পারে, এইখানে আসলে স্ট্রাইক রোটেটটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই যে মিডল ফেজে যেটা আসলে সেটা হয়তো আজকে একটু কমে গেছিলো, সেটা নেক্সট ম্যাচগুলোতে আসলে কীভাবে কী করতে পারে? দেখেন, এই ধরনের পিচগুলোতে আপনার ফার্স্ট কাজ হবে পাওয়ার প্লেতে যতটা পারেন রান তুলবেন, কারণ বল যতক্ষণ নতুন থাকবে ততক্ষণ ব্যাটারদের জন্য সুবিধা রান তোলার। সেক্ষেত্রে আজকে আমাদের পাওয়ার প্লেটা খুবই ভালো হয়েছিল। মিডল অর্ডারে আপনার যেটা করতে হবে, উইকেট হারানো যাবে না। এখানেও আমরা টিক দিয়েছি, আমরা মিডল ওভারে সম্ভবত 2টা উইকেট হারিয়েছি, তামিমের উইকেট গেছে আর হৃদয়ের উইকেট গেছে। বাট মিডল ওভারে আপনার ওভারে 6-7 রান করে 7 রান করে রাখাটা মোটামুটি আইডিয়াল। সেখানে আমরা 6-এরও নিচে রান নিয়েছি, এই জায়গাটি সমস্যা হয়েছে, এবং আসলে স্ট্রাইক রোটেশন সম্ভবত
কম হয়েছে, কারণ দেখছিলাম যখন মাহমুদুল্লাহ রিয়াদ আসলেন, দেখছিলাম সাকিব আল হাসান ওভারে ফার্স্ট বল বা সেকেন্ড বলে সিঙ্গেল নিয়ে দিচ্ছেন, এরপর রিয়াদ 3-4টা করে বল ডট দিয়েছেন, এমনও হয়েছে। এখানে যদি আমরা ডট বলের পরিমাণটা কমাতে পারি, যদি সিঙ্গেলটা আর একটু বেশি করে নিতে পারি, স্ট্রাইক রেটটা করতে পারি, তাহলে উই আর গুড টু গো। আরেকটা জিনিস হচ্ছে তানজিদ তামিম কিন্তু একটু ভালো ব্যাটিং করছিলেন, যখন মিডল ওভারে তিনি আসলে আউট হয়ে গেলেন, তখন কি মনে হয় কিনা যে বাংলাদেশ একটু প্রেশার ফিল করতে শুরু করলো যখন হচ্ছে তিনি আউট হয়ে গেলেন? কারণ একটা নতুন ব্যাটসম্যানের জন্য এই ধরনের উইকেট আসলে নর্মালি এসেই ব্যাটিং করাটা একটু সেট হওয়াটা একটু টাইম লাগে, এসে যে আপনি মারবেন এরকম সুযোগটা আসলে কম। তানজিদ তামিম আউট হতে কি আসলে প্রেশার ফিল করছিল কিনা? তামিম আউট হওয়ার পরে রানের গতি খুবই কমে গেছিলো, এটা ঠিক। সিঙ্গেল আসাও অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো, মাঝের 3 ওভারে মাত্র 10 রান হয়েছে আমি যদি ভুল না হই, মানে 7 ওভারে 66 ছিল, সেখান থেকে 10 ওভারে বাংলাদেশ 76 রান করেছে, মাত্র 10 রান। প্রেশারের জন্য হয়েছে কিনা আমি জানি না, তবে ওই সময় আসলে প্রেশার হওয়া উচিত না। 8 ওভারের খেলা চলছে, আপনার স্কোর বোর্ডে অলমোস্ট 70 রান, তখন আপনি তৃতীয় উইকেট হারিয়েছেন, ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয় তখন পিছে আসলেন, এই সময় প্রেশার ফিল করা উচিত না। যদি বাংলাদেশ দল প্রেশার ফিল করে থাকে তাহলে আমার মনে হয় ভুল হয়েছে, প্রেশার ফিল করা উচিত না। তবে হ্যাঁ, ওই সময় রানটা কমে গেছে, এটাও একটা ফ্যাক্ট। আর আজকে যদি আসলে পুরো ব্যাটিং ওয়াইজ চিন্তা করি, মানে আমরা আগে দুটো ম্যাচে যেভাবে ব্যাটিং করেছি, তার আগে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ধরনের ব্যাটিং করেছি বা জিম্বাবুয়ের সঙ্গে যে ব্যাটিং করেছি, সেই 8-9টা ম্যাচ বাদ দিলে বা ওই 8 ম্যাচের তুলনায় আজকে কিনা অনেকটা রিলিফ কিনা যে বাংলাদেশের ব্যাটাররা যখন একটু বেটার উইকেট পাচ্ছে তখন অন্তত একজন দাঁড়াচ্ছে, কিংবা আমরা যে 160 রান 70 রান করতে পারছি, এইটা তো আসলে টুর্নামেন্টে যখন আমাদের বড় দলের সাথে খেলতে হবে, বিশেষ করে ভারত, যদি আমরা সুপার 8 কোয়ালিফাই করি সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়ার সাথে খেলতে হবে বা আফগানিস্তানের সাথে খেলতে হবে, এইটার জন্য একটা রিলিফ কিনা। হ্যাঁ, এইটা একটা ভালো দিক যে একটু সামান্য হলেও একটু ভালো উইকেট যখন পাওয়া গেছে তখন আমাদের ব্যাটাররা রান করেছে। এই রানটা 170 প্লাস হইলে আমি আরও খুশি হইতাম, আরও ভালো হইতো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু ভালো উইকেটে আমাদের খেলার মতো ব্যাটার কিন্তু এখন আছে। তামিম মোটামুটি আমার মনে হয় খানিকটা ভালো উইকেট পেলেই তামিম মোটামুটি খেলবেন, 20-25 রান 30 রান তামিম করার সামর্থ্য আছে। সবগুলো ম্যাচে তিনি যে ধরনের শটগুলো খেলার চেষ্টা করেছেন সেই ধরনের উইকেট কিন্তু তিনি পাননি। মানে যখন আজকে পেয়েছেন, তার যে সেকেন্ড ওভারে যদি আপনি দেখেন, সেকেন্ড ওভারে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, ডাউন দ্য উইকেট আসার চেষ্টা করেছেন, অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলো ছিল তিনি কাভার ড্রাইভ করার চেষ্টা করছিলেন। তামিম আসলে প্রমিজিং, মানে তামিমকে আমরা আসলে ওপেনিংয়ের যে সমস্যাটা, সেটা তামিমকে আসলে মনে হয় কিনা যে একটু রিলিফ দিচ্ছে। হ্যাঁ, আমি একটা মিম দেখছিলাম যে তামিম নাকি এমন একটা প্লেয়ার যার নামে দুর্নামও হচ্ছে না, যার নামে প্রশংসা হচ্ছে না, বেশ মজায় মজায় আমেরিকায় ঘুরতেছে। এমন বলার কিছু নাই। ইনফ্যাক্ট আমি তামিমের নামে সমালোচনা করার কোনো আমি জায়গায় তো খুঁজে পাচ্ছি না। নতুন একটা প্লেয়ার, এর মধ্যে 2-3টা 50 তিনি করে ফেলেছেন, 2টা 100 রানের পার্টনারশিপের অংশ তামিম। এবং তামিমের খেলার মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচটা যেটা মিসিং ছিল আমাদের টি-20 ক্রিকেটে, সেটা আছে। সব মিলিয়ে তামিম একটা গুড প্যাকেজ ফর টি-20, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপট। অবশ্যই। এবং শুরুতে তামিম ইজ আ গুড প্যাকেজ ফর টি-20, মাঝখানে হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই ভালো টাচে আছেন, দুজনই মোটামুটি রান করছেন। জাকের আলী অনেক ভালো উইকেটে, জাকের আলী অনেকের কাছে আপনি 150-200 স্ট্রাইক রেটের একটা ক্যামিও পাবেন। মাঝখানে শুরুর দিকে যদি শুধু আমাদের লিটন টাচে আসেন, শান্ত যদি 120 স্ট্রাইক রেটে কিছু রান করে দিতে পারেন, তাহলে তো আমি দেখতেছি এই টিমটা অপ্রতিরোধ। তাতে কি সেমিফাইনালে যেতে যাওয়া সম্ভব? হ্যাঁ, আপনি আমাদের বোলিং লাইন আপ দেখেন, আমাদের বোলিং লাইন আপে 6টা বোলিং অপশন। একজন বাঁহাতি পেসার যিনি দারুণ কাটার করতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের পিচ দেখে মনে হচ্ছে তার জন্য স্বর্গ, তার জন্য স্বর্গ। তাসকিন দেখেন দ্রুত 145-এ তিনি বল করতে পারেন, নতুন বলে দারুণ বোলিং করেন, উইকেটও এনে দিচ্ছে। তানজিম সাকিবের লেন্থটা খুবই ইন্টারেস্টিং, না শর্ট না গুড না ফুল, মোটামুটি এমন এক জায়গায় বল করবেন যে স্ট্যাম্পের মাথায় গিয়ে হিট করবেন, একেবারে ছোট্ট একটা সুইং পান, হার্ডার লেন্থ। এক্স্যাক্টলি। তিনজন পেসারের বৈশিষ্ট্য একজন আরেকজনের চেয়ে আলাদা। এরপরে একজন বাঁহাতি স্পিনার, একজন লেগ স্পিনার, একজন ডানহাতি অফ স্পিনার। এত বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন খুব কম দলের কাছে আছে বলে আমার মনে হয়। এবং এরপরে আমাদের ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং হচ্ছে। লিটন দাসের যে স্ট্যাম্পিংটা, মারাত্মক স্ট্যাম্পিং, ফার্স্ট হ্যান্ড, এবং গ্রাউন্ড ফিল্ডিং দারুণ হয়েছে। জাকের আলী অনেক দারুণ ফিল্ডিং করেছেন সার্কেলের মধ্যে। তাওহিদ হৃদয় একটা নিশ্চিত 4কে 2 রানে আটকে দিয়েছেন, আরেকটা 2 রান হতো সেখানে শান্ত 1 রানের মধ্যে ফেরত দিয়েছেন। সবই যেহেতু ভালো হচ্ছে, জাস্ট যদি টপ অর্ডারটা ভালো হয় তাহলে যে কোনো টিম আমাদের নিয়ে ভাবতে বাধ্য। আপনি লিটনের কিপিংয়ের কথা বলছেন, আমি সেখানে একটু যেতে চাই। যেহেতু লিটন ব্যাটিং ভালো করছে না, তাকে আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছে বা কথা হচ্ছে, সেই
সমালোচনার ফাঁকে আসলে এই যে তার কিপিংটা কি দূরে সরে কি বলে একটু আড়ালে পড়ে যাচ্ছে না, কারণ আমরা লাস্ট ম্যাচেও দেখেছি তিনি একটা দারুণ একটা স্ট্যাম্পিং করেছিলেন খুব সম্ভবত। আজকের ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ, একেবারে অনেক গুরুত্বপূর্ণ সময়ে খুব সম্ভবত বাজলির একটা স্ট্যাম্পিং ছিল, ওই সময় যদি বাজলি টিকে যেতেন, তিনি যে ধরনের ব্যাটসম্যান, বিশেষ করে সহযোগী দেশের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হিটার ব্যাটসম্যান, তিনি যদি টিকে যেতেন তখন ম্যাচটা আসলে সিনারি অন্যরকম হতে পারতো। এই যে তিনি খুব সম্ভবত 0.14 সেকেন্ড বা 0.14 সেকেন্ড তিনি আসলে সময় নিয়েছিলেন, তার কিপিংটা আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত? আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে যখন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে যখন জাকের আলী অনেক কিপিং করছিলেন, তখন আসলে তাকে কিপার হিসেবে ভাবা হচ্ছিল। জাকের আলী অনেক কিন্তু কয়েকটা ম্যাচ একটু ব্লাইন্ডার করে ফেলেছিলেন, সেই ক্ষেত্রে আসলে বাধ্য হয়ে অনেকটা কিপিংয়ের উপর ভরসা করে তাকে খেলানো হচ্ছিল। সেই জায়গাটা আসলে তিনি নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সবার আস্থা দিতে পারলেন কতটুকু? হ্যাঁ, আমার নির্বাচক হান্নান সরকারের সাথে যখন কথা হচ্ছিল, তিনি বললেন যে লিটনকে স্কোয়াডে নেয়ার পেছনে চিন্তাভাবনা এমন ছিল যে লিটন উইকেটের পেছন থেকে অনেক কিছু ডিরেক্ট করতে পারবে। কোচ ক্যাপ্টেনের আলাদা করে চাহিদা ছিল লিটনকে, কারণ লিটন ওয়ান অফ দোজ মেম্বার্স ইন লিডারশিপ গ্রুপ। লিটন উইকেটের পেছন থেকে ফিল্ড সেট আপ করতে পারেন, লিটন উইকেটের পেছন থেকে বোলারকে পরামর্শ দিতে পারেন। জাকের আলী অনেকের কিপিংটা তো একটু শেকি, জিম্বাবুয়ের এগেনস্টে যতগুলো ম্যাচে তিনি কিপিং করেছেন প্রত্যেক ম্যাচে একটা বা দুইটা ভুল তার মধ্যে ছিলই। এর উপরও জাকের আলী অনেক নতুন ইন্টারন্যাশনাল অ্যারেনায়, সেক্ষেত্রে হয়তো বা অনেক ফিল্ড সেট আপ বা বোলারকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুব বেশি যতটা লিটন যেমন ততটা জাকের হতে পারতেন না। সব মিলিয়ে কিপিংয়ের জন্য লিটন এমনিতে একটা বেটার অপশন জাকের আলী অনেকের চেয়ে। এর চেয়েও লিটনের স্ট্যাম্পিং এখন আমি বলবো কারেন্ট যে উইকেট কিপার্সরা আছে তাদের মধ্যে কারো চেয়ে লিটন কম নয়। লাস্ট বিপিএলে এরকম একটা খুবই ফাস্ট একটা স্ট্যাম্পিং করেছিল, তখন রাসেল আর্নল্ড কমেন্ট্রিতে বলেছিলেন যে আমি অনেক অনেক কিপিং দেখেছি, বাট লিটনের এই এত ফাস্ট হ্যান্ড আমি খুব কমই দেখেছি। অনেকে কিন্তু যে লিটনকে ইদানিং আসলে ধোনির সাথে কম্পেয়ার করার চেষ্টা করছেন, যে ধোনিকে আমরা আসলে চিনি যে তিনি কিপিংয়ের যখন উইকেটে পেছনে থাকেন তিনি কত ফাস্ট হতে পারেন, তিনি ক্যাপ্টেন হিসেবে কেমন, ওই যে আপনি ফিল্ড সেট আপের কথা বলছিলেন সেটা ধোনি কতটা ভালো করতে পারেন। আপনার কি মনে হয় যে না, যে বাংলাদেশি ভার্সন যদি চিন্তা করি, এরকম একটা ভার্সন আর কি বাংলাদেশের? এখন এই ধরনের কথা বললে তো মানুষ মিম টিম বানাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হতো যে নুরুল হাসান সোহান আমাদের সেরা কিপার, কিন্তু নুরুল হাসান সোহান তো ইন্টারন্যাশনালে এখন যেহেতু নাই। নুরুল হাসান সোহানও দারুণ কিপার, তিনিও দারুণ অ্যাক্রোবেটিক, কিন্তু লিটন দাস ট্রিমেন্ডাস কিপিং করেন, এটা আসলে নো ডাউট। এবং বিশেষ করে স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে এত ফাস্ট হ্যান্ড প্রবাবলি সোহানের চাইতেও লিটনের ফাস্ট হ্যান্ড। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে নাম্বার ওয়ান কিপার ব্যাটার অবশ্যই লিটন দাস। আর ধোনির, হ্যাঁ, কোনো ক্ষেত্রে যে এত ফাস্ট হ্যান্ড এই স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে এই দ্রুততার ব্যাপারটাতে ধোনির সাথে আমার মনে হয় তুলনা করাই যায়। কোনো একটা লাস্ট কবে যেন একটা আমি ভুলে গেছি, কোনো একটা ম্যাচে তিনি এত ফাস্ট করেছিলেন যে ধোনির খুব কাছাকাছি একটা ক্লোজ একটা শট ছিল, মানে এরকম যে এরকম একটা জিনিস ছিল। আরেকটা জিনিস, এখন আমরা একটু ব্যাটিং নিয়ে তো কথা বলছিলাম, আপনি বোলিং নিয়েও বললেন, কিন্তু বোলিং আমরা একটু যেহেতু নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের দিকে যেতে চাই, যে ধরুন তারা কিন্তু বেশ ভালোই শুরু করেছিলেন, তানজিম সাকিব এবং তাসকিনের বিরুদ্ধে ভালোই খেলছিলেন, যদিও তাসকিন শুরুতে একটা কি বলে ব্রেক থ্রু এনে দিলেন, তারপরে পাওয়ার প্লে তো খুব ভালো করছিলেন। তখন মনে হচ্ছিল কিনা যে নেদারল্যান্ডস আসলে যে ধরনের ব্যাটিং করা উচিত রান তারা করতে গিয়ে, সেই কাজটা আসলে ঠিকঠাক করে যাচ্ছে একদম 5 থেকে 6 ওভার পর্যন্ত যদি বলি। হ্যাঁ, প্রথম 7 ওভারে 9টা বাউন্ডারি আসছিল, প্রথম 7 ওভারে 9টা বাউন্ডারি মারছিল নেদারল্যান্ডস, এবং প্রতিটা ওভারেই একটা করে বাউন্ডারি ছিল। ওরা খুবই ক্যালকুলেটিভ শুরু করছিল, এবং ম্যাচে তো ওরা খুব ভালো মতোই ছিল। ইনফ্যাক্ট 15তম ওভারে এসে রিশাদ হোসেনের ওই 2টা উইকেট না হলে নেদারল্যান্ডস ওয়ার অন দেয়ার কোর্স টু উইন দিস ম্যাচ। রিশাদের ওই ওভারটা অবশ্যই টার্নিং পয়েন্ট, এবং নেদারল্যান্ডস খেলছেও অনেক ক্যালকুলেটিভভাবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি বললেন যে রিশাদের কথা বলেন, যখন 12-13 ওভারের সময় সাকিব বলছিলেন যে 12 ওভার পর্যন্ত ম্যাচটা আসলে 50-50 ছিল। আমরাও যখন আসলে সবাই সহকর্মীরা বা সবাই যখন আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, খেলা দেখছিলাম, তখন আলোচনা করছিলাম ম্যাচটা হয়তো বাংলাদেশের মানে কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনিও কি আসলে এরকম ভাবছিলেন? আপনি যেহেতু লাইভ রিয়াকশনে ছিলেন, আপনার রিয়াকশনটা আসলে কী ধরনের ছিল? আপনি ভয় পাচ্ছিলেন কিনা যে ম্যাচটা মনে হয় গেল, আমরা মনে হয় আসলে সুপার 8-এ যেতে পারলাম না? অনেক বেশি ভয় যে পাইছি সেটা না, ভয় একটু একটু করে যখন ভয় জেকে বসা শুরু করছে, মানে থাকে না হাসি ঠাট্টা করতেছি, করতে করতে হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছে। তো ওই রিশাদের ওই ওভারটাতেই উইকেটগুলো নেওয়ার আগে প্রবাবলি একটা 6 একটা 4 আসছিল, তখন আমি দেখলাম 33 বলে 49 রান লাগবে।
খুবই গেটেবল। হ্যাঁ, আমি তখন একবার অমি ভাইকে বললাম, ভাই এখন তো একটু হাতছাড়া হয়ে যাচ্ছে, 5 ওভারে 50 থাকলেও তো একটা মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু ওই সময় এসে যে দুই উইকেট, এবং রিশাদ তো অ্যাবসলিউটলি অ্যামেজিং বোলিং করতেছে, এবং একই সাথে এক ওভারে 2টা করে উইকেট নেয়, খুব একটা ভালো অভ্যাস গড়ে তুলছে। মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটা যেন রিশাদের জন্যই। হ্যাঁ, ইনফ্যাক্ট বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার টিল নাও রিশাদ হোসেন, 7 উইকেট 3 ম্যাচে, দারুণ। এবং শুধু রিশাদ না, রিশাদের 3 ম্যাচে 7 উইকেট, তাসকিনের 3 ম্যাচে 6 উইকেট, তানজিম সাকিবের 3 ম্যাচে 5 উইকেট, মুস্তাফিজের 3 ম্যাচে 4 উইকেট মনে হয়। তো পুরো ইউনিট হিসেবে ভালো করছে, এবং মুস্তাফিজের উইকেট কম ঠিক আছে, কিন্তু মুস্তাফিজ কিন্তু সবচেয়ে বেশি ইকোনমি। আজকে দেখুন 4 ওভারে 12 রান দিয়েছে, তার আগের ম্যাচে খুব সম্ভবত 17 রান দিয়েছিলেন, তার আগের ম্যাচে খুব সম্ভবত 19 রান দিয়েছিলেন, 3টা উইকেট পেয়েছিলেন। তো মুস্তাফিজকে নিয়ে আমরা আসলে যে ধরনের এক্সপেকটেশন করি, মানে মুস্তাফিজের কাছে আমরা যেটা চাই, যেটা আমরা ধরুন 16-17 সালে যখন বোলিং করতেন, যে ধরনের কাটার, ইনসুইং বা আউটসুইং বা যেটাই বলে না কেন, স্লোয়ার যে ডেলিভারিগুলো আমরা খুঁজছিলাম, সেইটা মনে হয় কিনা যে এই আইপিএল থেকে বা এই আইপিএলের পর থেকে মুস্তাফিজের মনে হয় যে পিক ফর্ম যেটা, সেইটা আবার ব্যাক। দেখেন, মুস্তাফিজ যে নতুন অস্ত্র বোলিংয়ে যোগ করছে তেমন আমার কাছে মনে হয়নি। আগে যা করতো এখনও তাই করতেছে, কিন্তু কখন কি করতে হবে এই সেন্সটা তার মাথায় গ্রো করছে। এখন ইনভলভডও মনে হচ্ছে তাকে অনেক বেশি। মুস্তাফিজেরকে নিয়ে আমাদের যেটা অভিযোগ থাকতো সেটা হলো যে একটু গা ছাড়া ভাব এমন, কিন্তু এখন ইনভলভমেন্ট অনেক বেশি মনে হচ্ছে। আজকে যখন ফার্স্ট 4টা খেলো মুস্তাফিজ, 4 খাওয়ার পরে নিজের উপর হতাশা ঝাড়তেছিল যে আমি কেন 4 খেলাম। আর যেটা বলছিলাম, আইপিএল থেকে ফিরে যেটা হয়েছে, একটা জিনিস আমি খালি চেঞ্জ করতে দেখেছি, মুস্তাফিজ আগে রাইট হ্যান্ডার ব্যাটারদের রাউন্ড দ্য উইকেট থেকে খুব কম বোলিং করতো, এখন 2-1টা বাউন্ডারি খেলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো ওই ঠিক কখন স্লোয়ার করতে হবে, কখন আপনি কাটার করবেন, এই বিষয়টা প্রবাবলি এবারের আইপিএল থেকে তিনি শিখে এসেছেন। এবং আপনি যখন ধোনির আন্ডারে খেলবেন, ধোনি আপনাকে যা করতে বলবে আপনি যদি অন্ধভাবে তাই করেন। আপনার কিন্তু একটা জিনিস মনে থাকার কথা যে মুস্তাফিজ কোনো একটা ম্যাচে ওয়াইড দিচ্ছিলেন, কিন্তু ধোনি উইকেটে পেছন থেকে হাততালি দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে আপনারা যেটা পরিকল্পনার কথা বললেন, যে যেটা করতে বলা হবে সেটাই করছেন, তাহলে আপনি আসলে বেটার জিনিস পাবেন। আর আপনি যেহেতু ডোয়াইন ব্রাভো স্লোয়ার মাস্টার, মানে তার চেয়ে বেটার স্লোয়ার আসলে খুব কম মানুষই পেসারই আসলে করতে পারেন দ্বিতীয় ওভারের দিকে। তার কাছে যখন আপনি আসলে মানে নেবেন, কী বলে টিপস নেবেন, তখন আসলে এটা অটোমেটিকলি কাজে দিবে, সেটা মনে হয় যে আসলে কাজে দিচ্ছে। একটা জিনিস মনে হয় একটু আড়ালে পড়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহর একটা ওভার খুবই ভাইটাল ছিল, কারণ হচ্ছে ওই সময় বিক্রমজিৎ সিং খুব সম্ভবত 15 বলে 26 রান করেছিলেন। তখন যদি তিনি উইকেটটা না তুলে নিতেন, তখন মনে হয় যে আরও বেটার অবস্থায় থাকতে পারতো নেদারল্যান্ডস। হ্যাঁ, এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ওই সময় বোলিংয়ে আনাটাও একটা দারুণ ক্যাপ্টেন্সি ফ্রম নাজমুল হোসেন শান্ত। কারণ দেখেন, লেফটি সাকিবকে কিন্তু বিক্রমজিৎ 2টা 6 মারলেন এক ওভারে, এবং যখন আপনি রিশাদকে আনবেন তো তার জন্য আসলে ম্যাচ আপ আসলে একই রকম ব্যাপার। একজন লেফট হ্যান্ডার ব্যাটার এগেনস্টে বাঁহাতি স্পিনার যেদিকে বল ঘোরাবে, একজন লেগ স্পিনার একইভাবে বল ঘোরাবে। সুতরাং এখানে আপনার হাতে শুধুমাত্র অপশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওই জায়গায় দারুণভাবে ডেলিভার করেছে। ওই প্রেশারটাই আসলে আস্তে আস্তে নেদারল্যান্ডসের উপরে পড়ে গেছে। এবং না, হ্যাঁ, ওই সময় আমাদের উইকেটটা খুবই জরুরি ছিল, ওই উইকেটটা না হলে আমরা ম্যাচ থেকে আরও পিছিয়ে পড়তাম। বাট ওইটাই যে টার্নিং পয়েন্ট ছিল আমি বলবো টার্নিং পয়েন্ট বলছি না, মানে আপনি যখন ওই যে 9 নাম্বার 10 নম্বর ওভার এসে যখন এরকম একজন ব্যাটসম্যানকে আউট করে দিবেন, তখন তো আলটিমেটলি তাদের উপর প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, এবং বাংলাদেশের স্পিনার বা যারা বল করছিলেন তখন আসলে ওইটা আসলে ক্যাপিটালাইজ বা ইউটিলাইজ করতে পেরেছিল। কারণ নেদারল্যান্ডসের মতো দলের যে মিডল অর্ডার খুব শক্তিশালী তেমনটা নয়। আপনি যদি নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন তাহলে ওরা প্যানিক করবে, এবং সেটাই হয়েছে। আলটিমেটলি বিক্রমজিৎ যদি আরও কিছুক্ষণ খেলতো তাহলে হয়তো বা স্কট এডওয়ার্ডস এসে আরও একটু হাত খুলে মারার চেষ্টা করতো। প্রতিটা উইকেটই আসলে ভাইটাল, এবং প্রতিটা উইকেটই ওদের একটু একটু করে কোণঠাসা করেছে। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে আসলে আমাদের তো আসলে প্রত্যাশার কমতি নেই। আমরা যখন একটা আইসিসি টুর্নামেন্ট হয়, যার সাথে খেলা হোক না কেন, বাংলাদেশের মানুষ আসলে ক্রিকেট পাগল মানুষ, তারা সবাই আসলে প্রত্যাশা করে ভালো ক্রিকেটের জন্য। কিন্তু আমরা তো সবসময় আসলে সেই ধরনের ফলাফল বা পাই না আর কি। কিন্তু আমরা একটা জিনিস সবসময় দেখি, বাংলাদেশ যখন আসলে প্রেশারে পড়ে, বাংলাদেশের ধরুন সাকিব আল হাসান যখন প্রেশারে পড়ে, তখন সবসময় কেন জানি মনে হয় যে আউট অফ দ্য বক্স বা ধরেন দারুণ একটা পারফরমেন্স দিয়ে আসলে সেখান থেকে বেরিয়ে আসে। এই ম্যাচটা আসলে সেরকম এই ম্যাচটা হলো 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের আগে পুরা দুনিয়াই জানতো যে আর্জেন্টিনা জিতবে, চ্যাম্পিয়ন হবে। কেমনে জানতো জানি না, সবার মুখে মুখে এবার চ্যাম্পিয়ন হতে পারে, এবার চ্যাম্পিয়ন হবো।
সৌদি আরবের কাছে হারার পরও আমি নিজে বলছি যে এবার চ্যাম্পিয়ন হবো, ব্যাপার না। সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, সবার মুখে মুখে ছিল যে নেদারল্যান্ডসের এগেনস্টে সাকিব ভালো খেলবে, সাকিব ভালো খেলবে, সাকিব ভালো খেলছে, কিন্তু স্টিল আমার যেখানে কথা সেটা হলো যে বোলিংয়ে 3 ম্যাচে সাকিব আল হাসান একটা উইকেট পাননি, এইটা আসলে সবচেয়ে বড় কনসার্ন। কনসার্ন তো বটেই, কিন্তু অদ্ভুত লাগছে আমার কাছে বিষয়টা যে সাকিব আল হাসান উইকেট পাচ্ছেন না, সাকিব আল হাসান শর্ট পিচ বল করছেন, সাকিব আল হাসানকে প্রতিপক্ষ ব্যাটাররা টার্গেট করছে, এবং এই জিনিসটা আসলেই অদ্ভুত। এইটা কেন সাকিবতে তো আসলে কখনো আমরা এরকম দেখিনি। সাকিব যদি 3 ওভারে 40 রান দিয়ে বসেন, 4 ওভারে 40 দেন, তারপরও 2-3টা উইকেট উইকেট তার থাকে সাকিবের। এইটার মানে আমি আসলে হ্যাঁ, এই ব্যাপারটা তো অদ্ভুতই, এবং একই সাথে একটু সুখেরও। কারণ কেন সুখের আমি বলি, আপনার বোলিং লাইন আপে সাকিব আল হাসান আছে, আপনার বোলিং লাইন আপে রিশাদ হোসেন আছে, অথচ আপনার যখন উইকেট দরকার হচ্ছে আপনি রিশাদকে ডাকতেছেন এবং রিশাদ ডেলিভার করতেছে। দিস ইজ আ ট্রিমেন্ডাস থিং টু ওয়াচ, যে রিশাদের মতো একজন বোলার ভাই কঠিন কঠিন ওভারগুলো করতেছে। হ্যাঁ, 18 ওভারে এসে এই সময় তো আপনি এক্সপেক্টই করেন না যে এরকম ইয়াং একজন লেগ স্পিনার, তো আবার 19 ওভারে রিশাদ বল করতে এসে ডেভিড মিলারকে বোল্ড করতেছে, এইটা তো ভাই অবিশ্বাস্য। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে রিশাদ 3টা ম্যাচে ভালো বোলিং করেছে, লাস্ট কয়েক মাস ধরে যখন থেকে খেলছে তখন থেকে খুব ভালো বোলিং করছে, 2-1টা ম্যাচ হয়তো এদিক সেদিক হয়েছে। এই যে যখন আপনি ভালো বল করছে, উইকেট নিচ্ছে, আমরা আসলে প্রশংসা করছি। লেগ স্পিনারদের যে একটা সমস্যা যেটা আর কি, যে আপনাকে একদিন আসলে একাই ম্যাচ জিতিয়ে দিবে, আরেকদিন আসলে 50 রান কনসিড করবে, 60 রানও কনসিড করতে পারে। এটা রশিদ খানের ক্ষেত্রে হয়, আমরা এই আইপিএলের দিকে দেখেছি, শুরুর দিকে তিনি রান দিচ্ছিলেন, পরে আবার ভালো করছিলেন। রিশাদ যখন 1 ওভারে 4 ওভারে 50 দিবে, 60 দিবে, 45 দিবে, এইটা আসলে বাংলাদেশের মানুষের ফিডব্যাকটা কেমন হওয়া উচিত আপনার কাছে মনে হয় যে এই পারফরমেন্সগুলো দেখার পর? কারণ আমরা আসলে যখন কেউ খারাপ করে তখন আসলে চেপে ধরি, কিন্তু এই ব্যাপারগুলো তো একটা ইয়াং ক্রিকেটারের জন্য আপনাকে সব দিনই আসলে পারফর্ম করবে না। এইখানে আমার যা স্টাডি তাতে মনে হয় যে রিশাদ যদি একদিন 60 রান খেয়ে ফেলে, 65-70 রানও যদি দিয়ে দেয় 4 ওভারে, তাও মানুষজন রিশাদকে খুব বকাবকি বা গালাগাল করবে না। কেন করবে না? আমার কাছে একটা ভালো একটা থিওরি আছে, সেটা হলো যে বাংলাদেশের মানুষজন ওই সব ক্রিকেটারকে খুব পছন্দ করে যারা প্রথম রাতে বিড়ালটা মেরে ফেলে। আফিফ হোসেনের ব্যাপারটা দেখেন, আফিফ হোসেন খুব ভালো ফর্মে নেই, খুব খারাপ ফর্মের মধ্যে দিয়েই গেছেন দল থেকে বাদ পাওয়ার আগে। আফিফকে নিয়ে আপনি বকাবকি গালাগাল শুনবেন না। কেন শুনবেন না? আফিফ তার ফার্স্ট ম্যাচে এসে জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশকে, সেকেন্ড ম্যাচ ছিল তার একটা, কিন্তু 2-3 বছর পরে দলে কামব্যাক করে ফার্স্ট ম্যাচে জিম্বাবুয়ের এগেনস্টে তিনি দলকে জিতিয়ে দিয়েছিলেন। তার জন্য আফিফের নামে কোনো গালাগালি দেখবেন না। এরপর আরও একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, মিরাজ এবং তার একটা জুটি, ওটা আফগানিস্তানের এগেনস্টে। বাট আফিফ ফার্স্ট ইমপ্রেশনে আফিফ সবার মন জয় করে ফেলেছেন। মুস্তাফিজুর রহমান দেখবেন খুব কম ট্রলের শিকার হয়, খুব কম গালাগালের শিকার হয়, কারণ শুরুর দিকে তিনি ভালো করে ফেলেছেন। অন দ্য আদার হ্যান্ড আপনি সৌম্য সরকার কোনো গালিগালাজ পাবেন না আপনি, কারণ সৌম্য সরকার তার ক্যারিয়ারের শুরুর দিকে ভালো করে ফেলেছেন। অন দ্য আদার হ্যান্ড লিটন দাস আর শান্ত শুরুর দিকে জঘন্য ছিলেন, বাজে ছিলেন, এরপরে তারা ভালো করেছেন। যখন ভালো করেছেন তখন যারা গালাগাল করতো তারা চুপচাপ থাকেন, তখন আবার তারা গালাগাল শুরু করেন। এই কারণেই বলছি রিশাদ যেহেতু এই যে শুরুর দিকে ভালো করেছেন, শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে তিনি নজর কাটছেন, এখন যদি 2-1টা ম্যাচ খারাপ যায় তাহলে মানুষ ইনস্ট্যান্টলি রিশাদকে গালাগাল করে, মানে ইয়ের মতো আর কি, মানে ফার্স্ট সাইড কি লাভ অ্যাট ফার্স্ট সাইড। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। আরও একটা কোনো একটা আছে এখানে যে প্রথম দর্শনই কিছু একটা এরকম মনে হয়। যাই হোক, দর্শনে যাদের ভালো লাগবে বাংলাদেশের মানুষজন তাদের তারপর আসলে আর গালাগালি কম করে জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু শেষ মানে বাংলাদেশের এখন শেষ ম্যাচটা ঈদের দিন, সাকিব বললেন যে ঈদের দিনে মানুষকে আসলে তারা আরও বেশি আনন্দ দিতে চায়, কি বলে হাসি ফুটাতে চাই মুখে। আপনার কি মনে হয় ম্যাচটা আসলে কেমন হতে পারে? আমরা শেষ করব, আপনি আসলে নেদারল্যান্ডসের এগেনস্টে বাংলাদেশের উচিত হবে ডমিনেট করে জেতা। নেপালের বিপক্ষে বাংলাদেশের উচিত হবে ডমিনেট করে জেতা। আমি চাইবো টস যদি বাংলাদেশ জেতে এরপরও আগে ব্যাটিং নেওয়া উচিত, ব্যাটিং নিয়ে 200 টার্গেট আমাদের ব্যাটিং করা উচিত, কারণ আমাদের আসলে তেমন কিছু চিন্তার নাই। আমি এখনও ফিক্সার আমি জানি না, তবে সম্ভবত বাংলাদেশ নেপাল ম্যাচের আগে নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ, সেক্ষেত্রে শ্রীলঙ্কা জিতে গেলে আমরা সুপার এইটে চলে গেলাম। শ্রীলঙ্কা একটা ম্যাচও জিতবে না, এটা আসলে কেমন দেখায়। শ্রীলঙ্কা জিতুক নেদারল্যান্ডের সাথে এবং বাংলাদেশ নেপালের সাথে জাস্ট উড়িয়ে দিক, এনজয় করুক। তবে হ্যাঁ, একটা ভয়ও আমি দেখাইতে চাই দর্শকদের। আমি 2003-এর বিশ্বকাপ দেখিনি, কিন্তু গল্প শুনছি চাঁদ রাতের দিন বাংলাদেশ কানাডার কাছে হেরে গেছিল। আমি আশা করব
এবার অন্তত না হোক। এমন কিছু হবে না, এমন কিছু হওয়ার চান্সেস আর ভেরি লেস। বাট নেপালের সাথে একটা স্টেটমেন্ট দিক বাংলাদেশ, কারণ সুপার এইটে গিয়ে আপনি ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, আফগানিস্তানের সাথে খেলবেন। তাদের এগেনস্টে খেলার আগে তারা অবশ্যই আপনার খেলার দিকে নজর রাখবে। ওই দলগুলো অবশ্যই দেখছে যে আপনি অ্যাজ এ ব্লু ফলগুলো কই, আপনি অ্যাজ এ বোলিং ইউনিট দারুণ ফর্মে আছেন, তারা অবশ্যই দেখছে। কিন্তু তারা যদি এটাও দেখে যে আপনার লিটন দাসও মারতে পারে, আপনার নাজমুল হোসেন শান্ত ইনিংস অ্যাঙ্কর করতে পারে, তাহলে তাদেরও একটা মানে দুইটা সাইড থেকে আসলে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে আসলে একটা ভয় আসবে। আমরা আসলে এমন কিছু আশা করি। ফয়সাল হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, ফ্রেঞ্চের পডকাস্টে আসার জন্য। দর্শক, সাকিব আল হাসান যারা প্রেস কনফারেন্সে বলছিলেন যে নেপালের ম্যাচটা ঈদের দিন বাংলাদেশ সময় ভোর 5:30টার সময়, আমরাও তিনি যেমন বললেন যে বাংলাদেশের মানুষকে মুখে হাসি ফোটাতে চান, আনন্দটা আরও বাড়িয়ে দিতে চান, আমরা আসলে এমন কিছু প্রত্যাশা করি। কারণ ঈদের দিন আমাদের আসলে রাত, এই যে অফিসে রাতে থাকতে হবে, তারপরে হচ্ছে কি যেন বলে ভোর 5টা থেকে ম্যাচ কভার করতে হবে। এই যে আমরা এত পরিশ্রম করবো, এত কষ্ট করবো, তারপরে আসলে ম্যাচটা হেরে যায়, তখন কিন্তু আমাদের আসলে সব আনন্দ মাটিতে মিশে যাবে। আমরা আসলে এমন কিছু চাই না। সাকিবের মতো, সাকিব যেভাবে চাইলেন যে সবাই আসলে আনন্দটা দ্বিগুণ হোক, আমরাও চাই। আগামী ম্যাচের পরে যখন আমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই যে ফ্রেঞ্জি পডকাস্ট সেটার সঙ্গে থাকুন।